হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের নতুন সিরিজ হীরা মন্ডি নিয়ে, এবং যার পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালী। নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাজেটিং একটা সিরিজ, যেখানে অনেক টাকা খরচ হয়েছে, প্রচুর স্টারকাস্ট এবং পার্টিকুলার এমন একটা গল্প যেখানে অবশ্যই একটা কন্ট্রোভার্সি আছে, এবং তার সাথে সাথে এই যে স্বাধীনতা ব্যাপারটা, তার সাথে একটা ব্লেন্ডিং আছে। তো কেমন লাগলো এই সিরিজটা? যদি আমাকে গল্প অল্প করে বলতে হয়, যেমন আপনারা ট্রেলারে দেখেছেন, এখানে একটা হীরামন্ডি, যেখানে তাওয়াইফ আমরা যারা বলে থাকি, তাদের একটা জায়গা, যেখানে যে গল্পটার প্রাক্কাল চুজ করা হয়েছে সেটা হচ্ছে বিফোর স্বাধীনতা। সেখানে লাহোরের একটা জায়গা, এবং নবাবরা সেখানে যেত তাদের ফ্যামিলিতেও এটাকে একটা রাজকীয় কালচার বলেই তারা কনসিডার করতো। এবং অনেক কথা আছে নবাবের, হয়তো যেটা আমরা লাজাইস অলাদ বলে থাকি, তারও অনেক ব্যাখ্যা আছে। একটা সন্তানের হস্তান্তর আছে, এবং তারপরে একটা মেয়ের উত্থান আছে, রিভেঞ্জ আছে। এর বেশি তোমাদের যদি জানতে হয় এবং কোথায় গিয়ে এটা এই স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সিরিজটা গিয়ে কনজিউম করতে হবে। হিউজ একটা সিরিজ, 8টা এপিসোড, প্রায় প্রত্যেকটা ডিউরেশন 1 ঘন্টা, কোনোটা 45 মিনিট, 47 মিনিট। তো ওভারঅল এই যে একটা কন্টেন্ট, এবং তার সাথে সঞ্জয় লীলা বনসালীর নাম অ্যাড হওয়া, সেটা কতটা জাস্টিফাইড? এটা কি একটা ভালো সিরিজ তৈরি হলো? দেখুন, এর না অনেকগুলো ব্যাখ্যা হয়। এবারে যে কোনো কন্টেন্ট কেউ যখন কনজিউম করে, বা অডিয়েন্স হিসেবে আপনি যখন কোন একটা কাজ দেখেন, সেটা সবার সাথে আপনার মতামত মিলবে এরকম কোনো ব্যাপার নেই। এবারে সঞ্জয় লীলা বনসালী আমার একজন অত্যন্ত পছন্দের ডিরেক্টর, এবং তাকে আমি খুব রেসপেক্ট করি। তার কাজ, তার ভিশন, তিনি যেভাবে জিনিসগুলো দেখান, সেগুলো অনবদ্য। এবারে তিনি সিনেমা তৈরি করেছেন এতদিন, তারপরে এত বৃহৎ পরিসরে তিনি একটা সিরিজ তৈরি করছেন প্রথমবার। আমাকে বুঝতে হবে যে তার যে ঘরানা, তিনি যেভাবে তার গল্পে একটা মেন এলিমেন্ট সবসময় রাখেন, যেটা তার সিনেমা বিগত হিস্ট্রিতেও আমরা দেখি, যে প্রেমিক প্রেমিকার মিলন না হওয়া, তিনি সেই অ্যাঙ্গেলটাও এখানে পুট করেছেন। এটা স্পয়লার নয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এবং সেই জিনিসটা হয়। কোথায় হচ্ছে সেটা আমি বলছি না। এবারে দেখুন, আমি রাজ এন্ড ডিকের ওয়েব সিরিজ দেখি, আপনারা প্রত্যেকেই দেখেন, এবং তাদের যে কাজ, তারা না সিরিজ ফরম্যাটটাকে জানে। অর্থাৎ একটা এপিসোডে তারপরে ক্লিফ হ্যাঙ্গার, বা যেমন জায়গায় ওই এপিসোডগুলো শুরু হয়, শেষ হয়। আমি জনার স্পেসিফিক কাজে বলছি না, তাদের জনারা কমপ্লিটলি ডিফারেন্ট, বনসালী স্যারের কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু রাজ এন্ড ডিকে যেমন তারা সিরিজ ব্যাপারটা বোঝে, তারা সিরিজ ফরম্যাটটা বোঝে। সত্যিকারে বলতে গেলে এই যে কন্টেন্টটা আপনারা কনজিউম করবেন, এটা ঠিক সিরিজ বলা যায় না। এটা ওই রকমই হলো যে একটা বড় সিনেমাকে আমি 8টা এপিসোডে কেটে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম, প্রত্যেকটার আগে ক্রেডিট, পিছনে ক্রেডিট। এটা হচ্ছে সিম্পল একটা ফরম্যাট, এবং এটাকে সিরিজ কতটা বলা যায় আমি জানি না। এটাকে একটা দীর্ঘায়িত সিনেমা আমি বলতে পারি। এবারে দেখুন, তাতেও আমার আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে সেখানে যদি কন্টেন্টটার জার্নিটা আমাদেরকে ভালো না লাগায়। কথা হচ্ছে এই সিরিজে অনেক জিনিস আছে যেগুলো অনবদ্য। তার প্রথম দিকে যে ডিসকাশনগুলো করতে হয়, সেটা হচ্ছে সঞ্জয় লীলা বনসালীর ভিশন, এবং তার ওই যে সিনেমেটিক অ্যাপ্রোচ, ওই যে লার্জার দেন লাইফ, ওই যে সেট ডিজাইন, প্রপার ইউজ, ছোট ছোট ডিটেলিং, একটা ক্যারেক্টারের সাথে অন্য ক্যারেক্টারের ইনভলভমেন্ট, একটা ক্যারেক্টারের জাস্টিফিকেশন, তার যে ক্যারেক্টারের চরিত্রায়ন, এই ব্যাপারগুলো এত নিখুঁত যে একটা কম্প্যাক্ট ভাবধারা ক্রিয়েট হয়। এবং এটা একটা কমপ্লেক্স গল্প, এর মধ্যে অনেক দিক আছে, বাট এত সুন্দর তার ন্যারেশন, যার জন্য আপনার কোথাও কনজিউম করতে অসুবিধা হবে না। এখানে যেভাবে ওই হীরামন্ডিটাকে দেখানো হয়েছে, তার অন্দরমহলে বিভিন্ন সেটস দেখানো হয়েছে, তার লাইটিং, যেভাবে ন্যাচারাল লাইটের ইউজ আছে, যেভাবে প্রপ আছে, যেভাবে প্রত্যেকটা জিনিস, বা আমি যদি এই যে নবাবদের ঘরগুলোর কথা বলি, তার সাজসজ্জার কথা বলি, সোজা কথা তার ক্রাফট, তার যে একটা সিনেমেটিক অ্যাপ্রোচের জন্য তার যে সেট ডিজাইন, বা এই যে আর্ট ডিপার্টমেন্ট, সেটা সঞ্জয় লীলা বনসালীর যেমন হয় সেরকমই, তার থেকে এক ধাপ উপরে গেছে, কারণ এটা একটা বড় সেট লেগেছিল, এর মধ্যে অনেকগুলো দিক ছিল। এবং এই সিরিজের নেক্সট যেটা ওয়ার্ক করে, সেটা হচ্ছে এর মিউজিক এবং গান। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর সুন্দর ইনহ্যান্সমেন্ট ক্রিয়েট করে, প্রত্যেকটা এলিমেন্টকে এত জাস্টিফাই করে, যেটা দারুণ। এবং আমরা প্রত্যেকে জানি যে সঞ্জয় লীলা বনসালীর সিনেমা হোক, সিরিজ হোক, সেখানে শ্রেয়া ঘোষালের একটা গান থাকবেই। এবং এখানে শ্রেয়া ঘোষালের গানটা যে জায়গায় আসে, এবং ওই যে সিনটা যেভাবে ক্লোজার পায়, অনবদ্য। এখানে প্রত্যেকটা সিনকে না
খুব সুন্দরভাবে তারা ক্লোজার দিয়েছে মেকার্স, এবং তার ফলে একটা মায়াবী অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়। এবং অবশ্যই এর ক্লাইম্যাক্স নিয়েও আমরা কথা বলবো। সঞ্জয় লীলা বনসালির ক্লাইম্যাক্স দারুণ হয়। আমি যদি বিগত কয়েকটা সিনেমার কথা বলি, আপনারা যেমন পদ্মাবতের ক্লাইম্যাক্স যদি দেখেন, বা একটা লার্জার দেন লাইফ থাকে, বা এই যে আলিয়া ভাটের সিনেমাটার আপনারা যদি ক্লাইম্যাক্স ডিজাইনটা দেখেন, সেরকম একটা ক্লাইম্যাক্স ডিজাইন এখানেও করা হয়েছে। এখানে এবার আগুনের ব্যবহার করা হয়েছে, আপনাদের সেটা জানতে হবে, দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন ওই যে একটা হিউজ ক্রাউড এবং তাদেরকে হ্যান্ডেল করা, একটা প্রপার গল্প বলার সাথে, এবং তার সাথে সাথে এখানে মিউজিক যেমন হয়, একটা ঘটনা যেমন হয়, তার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনারও রোল আউট হতে থাকে। সুতরাং এখানে আপনাকে বিভিন্ন দিক একটা ইমোশনে হোল্ড করে এবং সেই হোল্ডটা দারুণভাবে এক্সিকিউট করে, যার জন্য থরলি আপনারা ওই পুরো যে জগৎটা সেটার ইর্দ গির্দ ঘুরতে থাকেন। এবং আমাকে যদি এরপরে কথা বলতে হয় পারফরমেন্স নিয়ে, আমি জানি না সোনাক্ষী সিনহা এর থেকে ভালো অভিনয় কোথাও করেছেন কিনা, আমি জানি না বাকি অভিনেতারা এইরকম কাজ কখনো করেছেন কিনা। সঞ্জয় লীলা বনসালি তার অভিনেতাদের দিয়ে কাজ করাতে জানেন, এবং যেভাবে ক্যারেক্টারগুলোর বোল্ডনেস, যেভাবে ক্যারেক্টারগুলোর দুঃখ, তাদের ব্যাপারগুলো দারুণ। এখানে নবাবের মধ্যে একজনের ছেলে থাকবে, তাকে যেভাবে জাস্টিফাই করা হয়েছে, একটা সার্কেলে একটা ছেলে থাকবে যার একটা পরিচয় থাকবে অন্যদিকে, তাকে যেভাবে জাস্টিফাই করা হয়েছে, একটা মৃত্যু ঘটে যেটা আমরা ট্রেলারেও দেখতে পাই, সেই পোর্শনটা যখন আসে, প্রত্যেকটা জিনিস এবং তার সাথে সাথে এই যে স্বাধীনতার ব্যাপারটা, সেটা ব্লেন্ডটা খুব সুন্দর হয়েছে। এবারে এগুলো হচ্ছে পজিটিভ দিক, বাট এই সিরিজটা কখনো একটা অনবদ্য সিরিজ নয়। রাদার আমি বলতে পারি যদি স্টোরি লাইন বা ডেভেলপমেন্টের জায়গা থেকে এটা বনসালির খারাপ কাজে যদি কনসিডার করতে হয়, সেই দিকে অবশ্যই পাল্লা ভারী থাকবে, কারণ এর স্ক্রিন প্লে প্রচন্ড পুয়ার এবং খুব স্লো ফর্মেটে সিরিজটা এগোতে থাকে। দেখুন, স্লো বার্ন ট্রিটমেন্ট হয়, অনেক কাজ আমরা দেখি যেগুলোতে স্লো বার্ন ট্রিটমেন্টের দরকার পড়ে, বাট যখন একটা স্লো বার্ন ট্রিটমেন্ট করছি আমি, যদি গল্পটা কোথাও গিয়ে থমকে যায়, তখন আপনার রিডেশন ফিল হয়। এরকম অনেক জায়গা আছে যেখানে ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড হয়ে যাচ্ছে, দু একটা হিন্ট আমরা পাচ্ছি, কিন্তু গল্পটার অগ্রগতি আমরা দেখতে পাই না, কোথাও গিয়ে যেন থমকে যায়। তার ফলে এই যে এত বড় একটা গ্যাঞ্জার, এত বড় একটা জার্নি, সেটা গিয়ে মোনোটোনাস হয়ে যায় এবং বিরক্ত লাগে, ঘুম পায়, বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করে, সিরিজটা থেকে কনসেন্ট্রেশন সরতে শুরু করে। যদিও কনসেন্ট্রেশন সরা উচিত না, বিকজ প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা এলিমেন্টে তারা যে ইনপুট দিয়েছে, তারা যে পরিশ্রম করেছে, এটা সুস্পষ্ট। একটা সিন আছে যেখানে হাতটাকে এমনি করবে, হিরোইন একটা চোখ থেকে জল পড়বে, সেটাকে ক্যাপচার করা এবং পরের মুহূর্তে মিলিয়ে যাওয়া, এরকম ছোট ছোট ইনসিডেন্ট যেটা সঞ্জয় লীলা বনসালি করে থাকেন, সেটা অপূর্ব। কিন্তু ওই পুয়ার স্ক্রিন প্লে, এবং আমার মনে হয় এই যে তাদের যে দুঃখ বেদনা, সেই জিনিসটার সাথে একটা নবাবদের বউদের একটা ব্যাপার, এটাকে জাস্ট একটা লাইনে বা একটা সিনে পুট করে দেওয়া হয়েছে। এই জায়গাটা আমার মনে আরো ডেভেলপমেন্ট করার দরকার ছিল। আমি যদি স্বদেশী ব্যাপারটা আনছি বা আন্দোলনের ব্যাপারটা আনছি, সেখানে তাদের ইনভলভমেন্টটা না একদম লাস্টের দিকে এসে পরে খুব তাড়াহুড়ো করে হয়ে যায়। সেটা যদি করছি, অন্যান্য জিনিসে আমি এত টাইম না দিয়ে যদি প্রথম থেকে ওটার ডেভেলপমেন্ট করতাম, একটা ক্যারেক্টারকে প্রথম থেকে এর সাথে ইনভলভমেন্ট না দেখিয়ে অন্য ক্যারেক্টারদের মধ্যে আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে, সেগুলো হলে পরে আরো ভালো হতো। কিছু কিছু জিনিস আবার হয়েছে যেগুলো হিন্ট দেওয়া হয়েছে, একটা মেয়ে চলে যাচ্ছে কথা বলতে, যে আমি এর ব্যাপারে কথা বলতে এসেছি, বাট সেই ইনসিডেন্টের ক্লোজার কি। তো অনেক জিনিস আছে যেগুলো দেখা দিকে তারা ঠিকঠাক ক্লোজার দেয়নি, আর যেগুলো ক্লোজার দিয়েছে সেগুলো দারুণ। কিন্তু এই যে অন্য ঘটনা, একটা পুরো ডিফারেন্ট, আমি একটা জনারে চলে যাচ্ছি বা ডিফারেন্ট ইনসিডেন্টে গিয়ে ক্লোজ করছি পুরো সাবজেক্টটা, সেখানে মোটিভটা প্রথম থেকে আরো ভালোভাবে আসা উচিত ছিল, তার ন্যারেশনটা আরো ভালো হওয়া উচিত ছিল, তার স্ক্রিন প্লেটা আরো ভালো হওয়া উচিত ছিল। ডায়লগস অবশ্যই ভালো, কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে খুব বেশি টাইম টেকিং ডায়লগ, খুব বেশি স্লো ডায়লগ, এবং শুধুমাত্র এই সিরিজটা দুটো জিনিসের জন্য খুব ভালো ওয়ার্ক করে না। একটা হচ্ছে এর প্রচন্ড দুর্বল স্ক্রিন প্লে, এর প্রচন্ড টাইম টেকিং ডায়লগ ডেলিভারি, এবং তার মধ্যেও প্রচুর ডায়লগস যেটা আরো সুন্দরভাবে ওভারকাম করা যেতে পারতো, এবং ইনসিডেন্টের মধ্যে ভ্যারিয়েশন, স্টেজিং এর মধ্যে অনেক বেশি জিনিসপত্র দেখানো, এই স্টেজিং গুলোকে আরো ছোট করা যেতে পারতো। এতগুলো ডিপার্টমেন্ট ভাগ না দেখিয়ে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা একটা সম্পর্কের ব্যাঘাত ঘটছে, সেই জিনিসগুলো আমার মনে হয় আরো যদি কম্প্যাক্ট করা যেত, তাহলে পরে এটা একটা ক্রিস্পি হতো। এটা যদি ডিউরেশন কমতো, এটা যদি এপিসোড কমতো, এটা আরো আরো সুন্দর ম্যানারে আসতে পারতো। যত সুন্দর এর আবহটা ছিল, যত সুন্দর এর ডিজাইনিংটা ছিল, সেই জিনিসটা ক্যারি ফরওয়ার্ড হয় না থ্রু আউট সিরিজ।
তো আমার কাছে এটা একটা অ্যাভারেজ সিরিজ যদি আমি ওভারঅল বিচার করি। বাট হ্যাঁ, ইমোশনাল অ্যাঙ্গেলগুলো আমার জন্য ওয়ার্ক করে। লাস্টে গিয়ে সত্যি ওই জিনিসটা যেটা হয় সেটা আমার জন্য একটা ইমোশনাল ওয়ে ক্রিয়েট করতে সক্ষম হয়। এই সিরিজটা দেখা যায়, বাট যেহেতু অনেক দীর্ঘায়িত সিরিজ, আমার মনে হয় বারবার ওই একটা জায়গাতে গিয়ে আমরা আটকে যাই যে এত বড় কনজিউম করলাম, সেরকম কিছু কি পেলাম। যাই হোক, তোমরা যদি দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।